আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৪২। বিছানায় বেঘোরে ঘুমুচ্ছে সারিকা উপর হয়ে বালিশে মাথা গুজে স্বপ্নের সব থেকে গুরুতর মুহূর্তটাই দেখছিল। ঠিক এমন সময়ে পিঠের ওপর বুঝি কোনো একটা হাতির বাচ্চা লাফিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল সে, ও মাগো, ও মাগো! চোখ খুলে গেল তার, মেরুদণ্ড ভয়ানক ব্যথা নিয়ে ধরফর করে তাকালো পাশে, দেখলো ভাই তার পিঠের উপর গড়াগড়ি দিয়ে মিটিমিটি হাসছে। ঘুম থেকে তোলার এমন জঘন্য টেকনিক সারিকার মাথায় রক্ত চড়িয়ে দিল। ভয়ঙ্কর একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। আলাউদ্দিন! সাইবান রুদ্রমূর্তি বনের উপর থেকে লাফিয়ে সরে গেল, জিভ বের করে ভেঙচি কেটে কোনো কথাবার্তা ছাড়াই দৌড় দিল রুমের বাইরে। বিছানা থেকে হাঁচড়ে পাঁচড়ে উঠল সারিকা, তাকে হিংস্র জন্তুর মতো দেখালো। এলোমেলো শুষ্ক চুল জোরে জোরে হাঁপাচ্ছে। এই অবস্থায় ক্ষোভে চেঁচাতে লাগলো সে, আজকে তোর একদিন কি আমার একদিন! অত বড় দামড়া বেটা চুনোপুটির ওপর লাফিয়ে পড়লে পুটির প্রাণ থাকে। ওই দাঁড়া তুই দামড়া! সাইবানের পিছনে ছুটে গেল সে। দুই ভাই বোনের পদশব্দে মুখরিত হলো চারপাশ। সাইবান যে গতিতে দৌড়ে চলেছে তাতে তাকে ধরা মুশকিল। সরু করিডোর পেরিয়ে ঝপাত করে সে বসার ঘরের দিকে চলে গেল। পিছনে দৌড়ে এলো সারিকা। ওই হাতির নাতি, আজকে তোকে 54টা থাপ্পড় দিয়ে তবেই আমি। আহ! সারিকা এত জোরে প্রাণপণ ছুটছিল যে দিকবিদিক কোনো কিছু জ্ঞানেই ছিল না। সে খেয়ালও করেনি, শুধু নিজের মুখের ওপর আঠালো পলিথিনের মতো কিছু জাপটে বসতে অনুভব করলো সে। করিডোর থেকে বসার ঘরে যাওয়ার দরজার ফ্রেম জুড়ে বর্ণহীন স্কচটেপ পেঁচানো ছিল। সারিকা এসে সপাত করে জালে ধরা পড়া মাছের মতো সেটাতেই গোট্টাপে খেয়েছে। স্কচটেপ জড়িয়ে গেল তার সমস্ত মুখে, সঙ্গে বেরিয়ে এলো আর্তনাদ। আহাম্মকে ঢেলাটা, মম! কিন্তু স্বামী যে এখানে নেই। সারিকা রীতিমতো কাঁদো কাঁদো হয়ে মুখোশের মতো মুখে আর চুলে জড়িয়ে যাওয়া স্কচ টেপ টানাটানি করতে করতে বসার ঘরে এসে পড়ল। তখনই সম্মিলিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, সারপ্রাইজ! সারিকা স্কচ টেপ টানা থামিয়ে প্রসারিত দৃষ্টিতে সামনে তাকাতেই জমে গেল। বাড়ির বসার ঘরটাকে ক্ষণিকের জন্য চিনতেই পারল না সে। চারিদিকে ঝুলছে রঙিন কাগজের কাটা ঝালর, দেয়াল জুড়ে বেলুন আর জরি ফিতা, একপাশে বড় একটা পোস্টার টাঙানো, তাতে কাটাকুটি করে লেখা হয়েছে, আজ আপদকে জন্মদিন। সারিকা হতভম্ব হয়ে গেল। সাইবানের কল্যাণে অনেক রোমহর্ষক জন্মদিনের সারপ্রাইজ তার আগে পাওয়া হয়েছে। সেটা হোক তার বিছানায় ব্যাঙ ছেড়ে দেওয়া থেকে শুরু করে মিষ্টি কেকের বদলে স্পাইসি কেকের অর্ডার দেওয়া, সব রকমের অত্যাচার সে এ যাবৎকাল সহ্য করে এসেছে। তবে এবারের জন্মদিনের এই পরিবেশটা তার হৃদয়ে অন্যভাবে করা নাড়ল। মেঝের একদম মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে মিশির। সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরনে, হাত দুটো পিচমোড়া করে রাখা, চেহারা ও প্রজ্বলিত খুশি। সে একা নয়, এক পাশে দাঁড়িয়ে রয়েছে সুগন্ধা তিতলি, অন্য পাশে ইরাম এবং অনুরাগ, সকলে উপস্থিত। সুগন্ধার হাতে পার্টি স্প্রে, ইতিমধ্যে সেটা ছড়িয়ে ফেলেছে চারিদিকে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সারিকা। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। মিসির কয়েক পা এগিয়ে এলো, মৃদু হাসি নিয়ে বলল, হ্যাপি বার্থডে সারিকা! স্বামীর দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতে নিজের বাহ্যিক অবস্থার কথা বেমালুম ভুলে গেল সারিকা। তবে বাকিরা ঠিকই দেখলো তাকে, দেখে হাসি চেপে ফেলল নিজেদের। পাখির বাসার মতন চুল, চেহারা আর মাথায় জড়ানো স্কচ টেপ, একদম অসাধারণ সাজসজ্জা। শুধু মাথায় ডিম ভাঙার কমতি ছিল। সারিকা মিছিলের দিকে চেয়ে বুঝি হারিয়ে গিয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু কানে ভেসে এলো, আরে শুভ নববর্ষ অ্যাসাইলামের পাগলিটা! কোত্থেকে সাইবান উদয় হয়ে পেছন থেকে সারিকাকে জাপটে ধরে তার মুখে এক খাবলা সাদা সাদা কি যেন ঘষে দিল। ইয়া! আহ! ছাড়, ছাড় বলছি! মুখে ঢুকে গেল সব। জিভে লাগতেই সারিকা টের পেল ওটা হুইপ ক্রিম। দুই ভাই বোনের ধস্তাধস্তি দেখে হাসল সবাই। অবশেষে সারিকা যখন ছাড়া পেল তখন তার অবস্থা বিধ্বস্ত প্রায়। তাই ছাড়া পেত না। নেহায়েত মিসির হস্তক্ষেপ করল। সারিকার কাঁধে হাত রেখে কাছে টেনে সাইবানের থেকে উদ্ধার করে বলল, ব্যাস অনেক হয়েছে শালাবাবু। তোমার মতো একটা পাঁঠা আমার আধ শুকনো বউটা টুটি চিপে ধরলে ওর কিছু থাকে? সাইবান গর্জে উঠল তৎক্ষণাৎ, আমি পাঁঠা? বেশ, আমি পাঁঠা। নিজে তো একটা ঢামনা পাটকাঠি, বাতাস আসলে উত্তর থেকে দক্ষিণে গিয়ে পড়বেন। আলাদিন! মৃদু গলায় সতর্ক করল ইরাম, কিন্তু মিসিরের চেহারায় বিরাট হাসি ফুটল। সে এসবে অভ্যস্ত। হাসতে হাসতে সে বলল,
বলতে দাও আমার শালাবাবুকে। উনি যে খাস শয়তানের শিষ্য এটা সবাই জানে। হ্যাঁ, আমি আপনার শিষ্য, আপনার পদধূলি পরাণে মেখে চলি। অট্টহাসিতে ফেটে পড়ল চারপাশ। সারিকার জন্মদিনের শুরুটা এমন নাটকীয়ভাবে হলো। শেষমেশ বেচারিকে গোসল করে কাপড় পাল্টে তারপর আসতে হলো। কেক কাটা হলো, ইরাম এবং সুগন্ধা দায়িত্ব নিয়ে সব কাজকর্ম করলো। প্লেটে প্লেটে খাবার সাজানো হলো, ঠিক যেমনটা করে অধিকাংশ ছেলেমেয়েরাই নিজেদের ছোটবেলায় জন্মদিন পালন করে এসেছে। সারিকা প্রাণ ভরে চেয়ে দেখলো ইরম প্লেট সাজাচ্ছে। কেক, মিষ্টি, চানাচুর, ফল, বাদাম ভাজা, পাঁপড়, চিপস, ওয়েফার এবং চকলেট দিয়ে সঙ্গে সোডা। আমি কখনো ভাবিনি ছোটবেলার পর আর কখনো এভাবে বাচ্চাদের মতো করে জন্মদিন পালন করা হবে। সারিকার পাশে দাঁড়িয়েছিল মিশির। সে শুনলো স্ত্রী কি বলছে। আমি যখন ছোট ছিলাম মম আর ড্যাড এভাবে আমার জন্মদিন পালন করতো। এখনকার মতন তখন আমাদের এত ধন দৌলত ছিল না, কিন্তু আবেগ ছিল প্রচুর। প্রতিবেশী সব বাচ্চাদের দাওয়াত দেওয়া হতো। মম সব নাস্তা নিজের হাতে বানাতো, সঙ্গে সকলের জন্য বিরিয়ানি। বর্তমানের উচ্চবিত্ত পার্টিগুলোর মতো এত জৌলুস, গিফটের বহর আর চাকচিক্য জগৎ তখন ছিল না। অথচ আজও সেই সব স্মৃতি আমার মনে গেঁথে আছে। জানি তুমি আগেও একবার বলেছিলে, নরম গলায় বলল মিশির। সারিকা পাশ ফিরে তাকালো। পুরুষটির শান্ত মুখচ্ছবি দেখে গেল। আগে কখনো বলেছে তার নিজেরই মনে নেই, তবে মিসিরের মনে আছে। তাহলে কি আজকের দিনটা সেভাবেই পরিকল্পনা করেছে স্বামী তার? সারিকা জানে না কেন তার ভেতরে অদ্ভুতরে একটা অনুভূতি হলো। এত এত নিঃস্বার্থ আবেদনের ভার সে কিভাবে বইবে? অজান্তেই তার নয়নজোড়া খুঁজে নিল ভিন্ন একটি অস্তিত্বকে। সুগন্ধা এক হাতে একত্রে তিনটি প্লেট নিয়ে যাচ্ছে বলে সোফা থেকে উঠে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অনুরাগ। দৃশ্যটায় আঠার মতো চোখ আটকে গেল তার। খেয়ালই করল না তার স্বামীও ঠিক একইভাবে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে তারই দিকে। ইজান ঘুম থেকে উঠে গিয়েছে, তাই উপরতলা থেকে ছেলেকে নিয়ে নিচে নেমে ইরাম খেয়াল করলো এখন গিফট দেওয়া নেওয়ার পর্যায়ে চলছে। তিতলি হেসে একটা বক্স ধরিয়ে দিল সারিকার হাতে। হ্যাপি বার্থডে আপু, দিন দিন আরও সুন্দর হয়ে যান আর আমাদের দুলাভাইয়ের মাথা খান, এই দোয়াই করি। পাজি মেয়ে, হালকা ধমক দিয়ে হাসলো সারিকা। বক্সটা খুলল, ভেতরে বিশেষ ডিজাইনার কামিজ এবং একজোড়া ম্যাচিং হিল। চকচক করে উঠল সারিকার চোখ জোড়া। ওয়াও, এটা কি সুন্দর! থ্যাংক ইউ তিতলি। এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা লেটেস্ট, একদম ওয়ান পিস করেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি অনেক ট্যালেন্টেড তিতলি, এটা খুব সুন্দর, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাঙ্কস। মুচকি হাসলো তিতলি। এবার এলো সুগন্ধা। গলা খাকারি দিল, ওড়না ধরে আঙুলে পেঁচিয়ে যাচ্ছে সে। ওই মানে আফাজান, আমি মানে। ইতস্তত করলো সে। এত দামি চাকচিক্যের মাঝে নিজের উপহার নিয়ে বোধহয় অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে সারিকা হাত বাড়িয়ে দিল। দে, এক্ষুনি আমার গিফট দিবি, আমি কোনো কথা শুনবো না। সুগন্ধার গাল লাল হয়ে উঠল। দু হাতে গিয়ে একটা ছোট প্যাকেট সারিকাকে দিল সে। প্যাকেট খুলতেই ভেতর থেকে চুড়ি বেরিয়ে এলো। হাতে ডিজাইন করা রেশমি সুতার ওপর পাথর বসানো চুড়ি। অদ্ভুত হলো সত্য, তিতলি যে কামিজ দিয়েছে সেটার রঙের সাথে চুড়িগুলো বেশ মানিয়েছে। চোখ কপালে তুলে ফেললো সারিকা। ওয়াও, তুই এসব কবে শিখলি রে মেয়ে? লজ্জা পেল সুগন্ধা। ওই মানে, বরিশালে আসার আগে আগে বানাইছি। জানতাম আপনার জন্মদিন মাঝখানে পড়বে, আর আমার হাত অত ভালো না, কিছু মনে কইরেন না। হাত দুটো কেটে আমায় দিয়ে দে, কিছু মনে করব না আর। খিলখিল করে হেসে উঠল সবাই। সত্যি রে, এটা অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমার জন্য বানিয়ে রাখবি। তোর থেকে চুরি করে নিয়ে যাব কিন্তু প্রতিবার। আচ্ছা আপা, নিয়েন। ভীষণ খুশি হলো সুগন্ধা। তার সামান্য উপহারে সারিকা এত খুশি হয়ে যাবে ভাবেনি। সত্যি বেশ সুন্দর হয়েছে। আমার মাও এমন চুড়ি খুব পছন্দ করে। অনলাইন থেকে নিয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেগুলোর থেকে তোমার ডিজাইন অনেক ইউনিক লাগছে, মন্তব্য করলো অনুরাগ। বুকে দুবাহু বেঁধে সে সারিকার হাতে পরে নেওয়া চুড়িগুলো দেখছে। সুগন্ধা মাথা কাত করে তাকালো। যেটুকু লজ্জাবোধ ছিল সেটুকু উবে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি ভর করলো তার বুকের ভেতর। ঠোঁটে ঠোঁট চেপে সেই উত্তাল আবেগটুকু নিয়ন্ত্রণ করলো সে। বলল, আমি আপনার মায়ের জন্য একজোড়া বানিয়ে দিব নে। না না, আমি তো এমনিতেই। আপনি যখন মুখ থেকে বাইর করছেন তখন আপনাকে নিতেই হবে, নাইলে আমি রাগ করব। অনুরাগ থতমত খেয়ে গেল। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো সুগন্ধাকে। সে এমনিতেই কথাটা বলেছিল, তবে মেয়েটা এভাবে জোর করতে পারে ভাবেনি। শেষমেশ একটি নিঃশ্বাস ফেলে মুচকি হাসল সে।
ঠিক আছে দিও, এখন থেকেই বলে রাখতে পারি। আমার মা খুব খুশি হবে। সারিকা চুপচাপ দৃশ্যটা দেখলো, কোনো মন্তব্য করলো না। এবার এগোলো সাইবান, একটা পলিথিনের পুঁটলি শটান করে ছুঁড়ে দিল সে বোনের কোলে। সারিকা ঘাবড়ে গেল। পলিথিনটা দুই আঙুলে এমন সতর্কভাবে তুলে ধরলো যেন সেখানে নিষিদ্ধ কোনো বস্তু আছে। তীর্যক হাসলো সাইবান, গাঞ্জা দেইনি, সুখে দেখতে পারিস। সি অসভ্য। ভাইয়ের বাহুতে চাপড় মেরে পলিথিনটা খুলে উপর করে সোফায় ঢালতেই চিৎকার দিয়ে একটা লাফ দিল সারিকা। ওই পাশে দাঁড়িয়েছিল অনুরাগ, তাই রমণীকে ধরে ফেলতে বাধ্য হলো সে। সাবধানে। বোম দিছে নাকি ভাইজান? দিলেও দিতে পারে, বিশ্বাস নাই। সুগন্ধা টিটকারি মারতেই সাইবান হাত দিয়ে ছোবলের মতো করে তার গায়ে চিমটি কেটে দিল। কেঁপে উঠে নিজের ত্বক ঘষতে লাগলো সে। তিতলি সাহস করে এগিয়ে সোফা থেকে জিনিসগুলো হাতে তুলে নিল। অনুরাগের বাহুর মাঝে সারিকা হাত তুলে কাঁপতে লাগলো। তেলাপোকা, তেলাপোকা। মাথা নেড়ে হাসতে হাসতে জিনিসগুলো তুলে ধরল তিতলি। সিলভারের রিংয়ের সঙ্গে ঝুলছে দুটো তেলাপোকা। আসল নয়, প্লাস্টিকের। আরে আপু, এগুলো তেলাপোকা শেপড কানের দুল। সারিকার মুখে ছায়া নেমে এলো। অশনির দৃষ্টিতে সে তাকালো ভাইয়ের দিকে, যে 32 পাটি দাঁত কেলিয়ে হাসছে। সুগন্ধা মুখ টিপে বলল, মাথার সার্কিট হাউস নষ্ট না হইলে কেউ নিজের বোনরে জন্মদিনে তেলাপোকার দুল উপহার দেয়? সাইবানের বাচ্চা। হুঙ্কার দিল সারিকা, সোফা থেকে পলিথিনটা তুলে হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আজকে এই পলিথিনে বেঁধে যদি তোকে পুকুরে না চুবিয়েছি, আপদ কোথাকার। সাইবান দাঁড়ালো না, তৎক্ষণাৎ দৌড় দিল। তিতলির হাত থেকে ছো মেরে দুলজোড়া নিয়ে তার পিছু পিছু ছুটল সারিকা। এই তেলাপোকা আমি তোর কানে পরাবো, শালা দামড়া পাঠা। তেলাপোকা ছাগলে খায়, তুই ট্রাই করতে পারিস মসমসে ভাজা ভাজা। সাই। হে 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 হে। অদূরে দাঁড়িয়ে সবাই ভাই বোনের হুলুস কাণ্ড দেখে গেল শুধু। ইরা মইজানকে কোলে দোলাতে দোলাতে হাসলো মনে মনে। তবে চোখ ঘুরিয়ে তাকাতেই সে দেখলো মিসিরকে। এতগুলো মানুষের মাঝে একমাত্র সেই ব্যক্তিটির ঠোঁটেই আজ হাসির বড্ড অভাব। দুপুরের রান্নাটা আজ ইরাম করবে। মোরগ পোলাওয়ের জন্য সবকিছু তৈরি আছে। সে বিশাল পাতিলে মাংস চড়িয়ে দিয়েছে। আরেকটা চুলায় পায়েসের দুধ ফুটতে দিয়েছে। ইজান তার বুকে লেপ্টে আছে, মাত্র খেয়েছে তাই অন্য কারো কোলে যায়নি। এখানে মায়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। ইরাম কাজে মগ্ন ছিল, তাই খেয়ালই করলো না কখন তার পেছনে এসে দাঁড়ালো কেউ। শুধু গভীর কণ্ঠস্বরটা কানে গেল। কোথাও একটু স্বামীর খেদমত করবে তা না, রান্নাঘরে সিধিয়ে বসেছে। চমকে উঠল ইরাম, পিছন ফিরে তাকানোর আগেই তার কোমর জুড়ে একজোড়া বাহু জড়িয়ে গেল। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। ছাড়ো আলাদিন, কেউ এসে পড়বে। তার কাঁধে মুখ গুজে প্রাণ ভরে প্রশ্বাস টানল সাইবান, ফিসফিস করল, আসলে আসুক, দেখবে আমি আপনাকে আদর করছি। ছি, অসভ্য একটা। বউকে আদর করা যদি অসভ্যের কাজ হয়, তাহলে আমি বিশ্বসেরা অসভ্য। ইরামের গাল দুটো রেঙে উঠল। দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালো সে, ইজানকে এগিয়ে দিল। ওকে কোলে নিয়ে চুপচাপ সবার সাথে বসার ঘরে গিয়ে বসো যাও। আয়। ইজান নিজের ছোট ছোট হাত পা দুখানা নাড়িয়ে শব্দ করে উঠল। সাইবানের ভ্রু কুঁচকে গেল। অবিশ্বাস্যভাবে সে তাকে কোলে না নিয়ে পিছিয়ে দাঁড়ালো। ইরাম বিস্মিত হলো। আমার কোলে কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই। আ বা। আঙুল চুষতে চুষতে মাথা কাত করে জলজলে দৃষ্টিতে তাকালোই যান। আঙুল তুলে গর্জে উঠল সাইবান, দেখো দেখো কেমন নিষ্পাপের মতো তাকাচ্ছে পাপিটা। ভাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না, অথচ সময় মতো ঠিকই বাঁশি বাজিয়ে দিতে জানে। বেইমানের ঘরের বেইমান একটা। আলাদিন, কি বলছো তুমি? না পারতে হেসে ফেলল ইরাম। ইজান পা দুখানা ছুঁড়ে যেন প্রতিবাদ জানালো। আ গু। হ্যাঁ, গুয়ের সর্দার তুই পটলা। তোর ডিএনএ দানবীর আছে না, তুই ওটার 1 নম্বর গোয়েন্দা। আমি শিওর তুই ওই দানবীরের যোগ্য উত্তরসূরি। এজন্যই তোর মায়ের সাথে আমার লীলা খেলা হজম হচ্ছে না তোর। যা, আমিও কোলে নেব না তোকে আর, আমার হাত ক্ষয়ে যাবে না, যত সব। আ আ আ। কেমন যেন ছটফট করে উঠল ইজান। এত জোরে হাত পা ছুটতে লাগলো যে ইরাম সামলাতে বেগ পোহালো। আরে কুচুকু। ওয়া। ইরামের কোলে যেন সে থাকবেই না। এবার চোখ ভিজিয়ে বুক ভাসিয়ে ভয়ানক কান্না জুড়ে দিল। সাইবান উল্টো ঘুরে রান্নাঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু কান্নার শব্দ শুনে থমকে গেল, ফিরে তাকালো। দেখলো ইরাম বুকে চেপে ছেলেকে দোলাচ্ছে। না না, এই যে আম্মু। আব্বু তো মজা করছে, একটুখানি রাগ করেছে। এই যে একটু। কাঁদেন আমার কুচুপু, আমার সোনাটা। সাইবানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। শক্ত একটি ঢোক গিলল সে। দারুণ অপরাধবোধ গ্রাস করল তাকে।
ওই কান্নার ধ্বনি তার সবটুকু আগ্রাসী অভিমান ভেঙে চুরমার করে দিল। লম্বা পায়ে এগিয়ে এলো সে। আমার কাছে দিন। বলেই সে হাত বাড়িয়ে ইজানকে তুলে নিল, নিজের বুকে চেপে ধরতে ছোট হাত পা ছড়িয়ে তার শক্ত বুকে লেপ্টে ফোপাতে লাগলো বাচ্চাটি। তাকে নিজের সঙ্গে যত্ন নিয়ে আগলে রেখে সাইবান রান্নাঘরের একপাশে পায়চারি করতে লাগলো। মহারাজের আবার গোস্সাও আছে, নিজেই বাগড়া দেবে আবার নিজেই ফ্যাস ফ্যাস করে কাঁদবে। নাটকবাজ সব আমার ঘাড়ে কেন যে ওঠে। ওয়া আ আরে না না, আমি গালি দিচ্ছি না। এই তো আমি প্রশংসা করছি। পোটলা একটা গুয়ের ডিব্বা, একটা লঞ্চের সাইরেন, একটা গোলুমুলু লালটু ফুলটু মরিচ পোড়া, একটা অসহ্যকর পাকনা বিস্ফোরা। কথাগুলো সাইবান এমনভাবে হাসি মুখে আদর দিয়ে বলছে যে শয়তানু বুঝি দেখলে দ্বিধায় পড়ে যাবে। ই যেন কান্না থামিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আসে, তার ঠোঁটে হাসি ফুটেছে, কারণ পিতা তার ভূয়সী প্রশংসা করছে বলে কথা। অদূর থেকে ইরাম মনোমুগ্ধ নয়নে দেখে না হেসে পারল না। সে রান্নায় মনোযোগ দিল। সাইবান ইজানকে নিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরের বাইরে চলে এলো। তার ঘাড় জড়িয়ে আয়েশ করে পড়ে আছে বাচ্চাটা। মুখ ঘষে ক্ষণে ক্ষণে আর শব্দ করছে, আমার একটা মাত্র টিকটিকি ডিম রে, আমার বাসর ঘরের খাইস্টা দারোয়ান রে, বাপের পিছনে আগুন দেওয়া বিচ্ছু সৈন্যটা রে। উঁ। ইরাম চরম খুশি, তাই সে লাথিও দিচ্ছে না, সাইবানের মাঝে মিশে শান্তভাবে পড়ে আছে। মৃদু হাসল সাইবান। অজান্তে ইজানকে অতি আদুরেভাবে ধরে তার মাথায় ছোট্ট একটা চুমু বসিয়ে ফিসফিস করল, মাই ক্রেজি বেবি বয়, মাই সুইট এনেমি। এমন সময় পকেটে ফোন ভাইব্রেট করে উঠল সাইবানের। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে ফোন রিসিভ করলো সে। তার ম্যানেজার ফোন করেছে। ম্যানেজার বলতে টিমের একজন যে যে তার শোগুলো বুকিংয়ের কাজ করে থাকে। ছেলেটা বয়সে সাইবানের সমান প্রায়, তাই তুমি তুমি করে কথা হয়। হ্যালো। সাইবান বলতে ওপাশ থেকে বলা হলো, হ্যাঁ সাইবান, একটা আর্জেন্ট শোয়ের অফার এসেছে বরিশালে, আজকে রাতের একটা প্রাইভেট পার্টি। সাইবানের ভ্রু কুঁচকে গেল, তৎক্ষণাৎ মাথা দোলালো সে। মানা করে দাও, আমি এমন লাস্ট মিনিটে শো নেই না, জানো না তুমি। হ্যাঁ আমিও সেটাই বলেছি, কিন্তু ওরা ডাবল অফার করছে। বলল তুমি যা চাইবে তাই দেওয়া হবে, শুধু শোটাতে তোমাকেই চাই। এইবার সাইবান একটু থমকালো, ইজানকে কাঁধে ঠেলে দিল। বাচ্চাটি মুখ গুজে চুপটি করে পিতার কথা শুনে যাচ্ছে, একটু বিরক্ত করছে না। প্রাইভেট পার্টি? হ্যাঁ। কোনো কোম্পানির? হ্যাঁ, বললো একটা প্রজেক্টের সাকসেস সেলিব্রেট করতে পার্টি। সাইবান কয়েক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর বলল, আমি যা চাইবো তাই দিতে রাজি। তাই তো বললো ডাবল অফার করলো। 7 লাখ চাও? ওপাশে পিনপতন নীরবতা, তারপর ভেসে এলো উত্তেজিত কণ্ঠস্বর, তুমি পাগল হয়ে গিয়েছো? বর্তমান রেঞ্জ অনুযায়ী তোমার পেমেন্ট 2 থেকে 2.5 লাখ নেই আমরা। তুমি তো ডাবলেরও চেয়ে বেশি চাইছো, এটা কেমন কথা? লিসেন, ওদের বলো 7 লাখ আর 900। ওপাশ থেকে আর কিছু বলতে না দিয়েই সাইবান ফোন কেটে দিল। ইজানকে নিয়ে বাড়ির বাইরে বেরোলো। সামনের পথে বিশুদ্ধ বাতাস কয়েক দফা হাঁটাহাঁটি করতেই তার ফোনে মেসেজ এলো। ম্যানেজারের মেসেজ এসেছে, ওরা রাজি, পেমেন্ট রিসিভড। স্ক্রিনের মেসেজের দিকে তাকিয়ে তির্যক হাসি ফুটল সাইবানের ঠোঁটে। ইজানকে দেখালো সে। কৌতূহলী হয়ে ড্যাব ড্যাব করে ফোনের দিকে চেয়ে রইল ছোট্ট ইজান। সাইবান বাঁকা হেসে বলল, তোর ডিএনএ দানবীর আমাকে দেখার আশায় একটু বেশি উতলা পোতলা।